গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা ক্লিওপেট্রা বইটি। পড়ছি এর ৫ম পর্ব। টানা ১১ দিন বন্দী হয়ে রইলাম আমি। সময় হলে খাবার দিয়ে গেল রক্ষীরা। কোনোদিন আগ্রহ নিয়ে খেলাম, আবার কোনোদিন ছুঁয়েও দেখলাম না। আমাকে সঙ্গ দিতে, বলা ভালো নিজের একাকিত্ব কাটাতে প্রায় প্রতিদিনই হাজির হলো ক্লিওপেট্রা। গল্পগুজব করল আমার সঙ্গে। এক একদিন একে একে মেজাজে এলো সে। কখনো হাসি খুশি, কখনো গম্ভীর, কখনো ধর্মের কথা বলল, আবার কখনো ভালোবাসার কথা। এই ১১ দিনের ২ দিন পার হওয়ার আগেই বুঝতে পারলাম ক্লিওপেট্রা আসলে বাচাল। যতটা না জানত তার চেয়েও বেশি পণ্ডিতি দেখাত। ঘণ্টার পর ঘণ্টা অক্লান্ত বকবক করত সে। এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিতাম উদ্ভট কথাগুলো। খুব বেশি প্রয়োজন না হলে ওর কথার পিঠে কথা বলতাম না। বিফলে গেল আমার ঔদাসীন্য। ধীরে ধীরে বুঝতে পারলাম ক্লিওপেট্রার প্রতি আবার দুর্বল হয়ে পড়েছি। সেই দুর্বলতা তীব্র ভালোবাসায় পরিণত হতে সময় নিল না। ক্লিওপেট্রার আসতে একটু দেরি হলেই ছটফটানি আরম্ভ হয়ে যেত আমার। আসলে সবকিছু হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে পড়েছিলাম। নিজের একাকিত্ব ঘুচাতে ক্লিওপেট্রাকেই আঁকড়ে ধরতে চেয়েছিলাম। একদিন চিন্তিত মুখে হাজির হলো ক্লিওপেট্রা। বলল, দরবার থেকে পালিয়ে এলাম। কিছুটা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, কেন? এত উৎকণ্ঠা সহ্য করতে পারছি না। একবার ক্যাসিয়াসের কথা বলেছিলাম না তোমাকে? রোমান শাসকেরা সেই যুদ্ধের অভিযোগ তুলে একটা গণ্ডগোল পাকাতে চাইছে। কি করা যায় সে ব্যাপারে পরামর্শ করছিলাম মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে। সমাধান দেওয়া তো দূরের কথা, গাধাগুলো নিজেরাই তর্ক করতে আরম্ভ করে দিল। শেষে আর থাকতে না পেরে চলে এলাম। চেয়ারটাতে বসে পড়ল সে। তির্যক হেসে বলল, আমাকে বিয়ে করবে হারমাচিস? বুঝলাম উৎকণ্ঠায় সত্যি মাথা ঠিক নেই ক্লিওপেট্রার। পরামর্শ দিলাম, তোমার শয়নকক্ষে ফিরে যাও, শুয়ে থাকো ঘণ্টাখানেক, ভালো লাগবে। আমার মাথা খারাপ হয়ে গেছে ভাবছ? না হারমাচিস, এর চেয়েও বড় সমস্যা মোকাবেলা করছি আমি। তাও একবার দুবার না, বহুবার। রাজা রানীরা যেমন বড়, তাদের সমস্যাও তেমন বড়। তোমার ব্যাপারটাই ভেবে দেখো না। তুমি আমাকে খুন করবে কথাটা জানার পর হাতে মোটেও সময় ছিল না আমার। প্রথমে বিচলিত হয়ে পড়লাম খুব, কিন্তু অল্প সময়ের মধ্যেই সামলে নিয়ে সুরক্ষিত করলাম নিজেকে। তারপর বাঁচালাম আমার প্রাসাদ। তোমাকে অজ্ঞান করেই ছুটলাম ঘটনাটা মন্ত্রিসভার সদস্যদের জানিয়ে নেমে পড়লাম কাজে। আমার তৎপরতার কারণে সেই রাতটা ভোর হবার আগেই ধরা পড়ল অধিকাংশ বিদ্রোহী। নিজের পরাজয় কাহিনী শুনতে ভালো লাগছিল না, তাই প্রসঙ্গ পাল্টাবার জন্য বললাম, কিন্তু বিয়ের কথা আসছে কেন? কারণ বিয়ে ছাড়া তোমাকে পাবো না আমি। কিছু বললাম না। আমাকে চুপ করে থাকতে দেখে কথা চালিয়ে গেল সে। বিয়ের পর তুমি হবে রাজা, আমরা দুজনে মিলে শাসন করব পুরো মিশর। শোনো, আগামীকাল মুক্তি দেব তোমাকে। আবার আগের সম্মান নিয়েই আমার কাছে ফিরতে পারবে তুমি। লোকে জানবে বিদ্রোহের মিথ্যে অভিযোগে জড়িয়ে তোমাকে জেল খাটানো হয়েছে। রানী নিজ দায়িত্বে তদন্ত করে পুরো ব্যাপারে বিস্তারিত জেনে মুক্তি দিয়েছে তোমাকে। আমার জ্যোতিষী আর জাদুকর হিসেবেই কাজ করবে তুমি আবার। বলো, কোনো আপত্তি আছে? কারাবাস কে পছন্দ করে? আপত্তি করার কোনো কারণ খুঁজে পেলাম না। কিন্তু বিয়ের প্রসঙ্গটাই কাঁটার মতো বিধে রইল মনে। মুক্তি দিতে কোনো কারণের দরকার পড়ে না ক্লিওপেট্রার, তাই বিয়ের প্রস্তাবটা অদ্ভুত লাগলো। ওর আসল উদ্দেশ্য কি হতে পারে ভাবতে লাগলাম। আমাকে আবার ফিরে যেতে হবে দরবারে। আমাকে চিন্তার জগৎ থেকে ফিরিয়ে আনলো ক্লিওপেট্রা। লোকজন অপেক্ষা করছে আমার জন্যে। তোমাকে আমার দরকার। তোমার মতো জ্ঞানী লোক সারা মিশরে নেই, জানি আমি। আজকের মতো চললাম। উঠে দাঁড়ালো সে। আমার দিকে বাঁকা দৃষ্টিতে একবার তাকিয়ে বলল, বিদায়। ক্লিওপেট্রার যাওয়ার পর শুরু হলো আমার আকাশ পাতাল চিন্তা। সারা রাত ভাবলাম। ভোর রাতের দিকে ঘুমে জড়িয়ে এলো দু চোখ। ঘুমটা ভেঙে গেল ঘণ্টা চারেক পর। দরজা খোলার আওয়াজ পেয়ে চোখ খুলে দেখলাম ধীর পায়ে ঘরে ঢুকছে চার্মিয়ন। অনেকদিন পর দেখলাম মেয়েটাকে। ভেবেছিলাম বাকিদের মতো চার্মিয়নকেও কুচক্রী হিসেবে গ্রেপ্তার করেছে রানী, নিক্ষেপ করেছে কোনো এক অন্ধ কারাগারে। ওকে আমার ঘরে নিশ্চিন্তে ঢুকতে দেখে তাই আশ্চর্য না হয়ে পারলাম না। আমার সামনে এসে দাঁড়ালো চার্মিয়ন। বেশ কিছুক্ষণ কিছু না বলে এক দৃষ্টিতে তাকিয়ে রইল মাটির দিকে। তারপর বেদনায় ভেঙে যাওয়া গলায় বলল, আমাকে ক্ষমা করবেন মহান হারমাচিস। আপনাকে দেখতে আরও আগেই আসা উচিত ছিল আমার, কিন্তু যে কোনো কারণেই হোক পারিনি।
আজ জীবন কাহিনী লিখবার সময় মনে হচ্ছে একাকিত্বের ওই দুর্বল মুহূর্তগুলোতে যদি ক্লিওপেট্রার বদলে চার্মিয়নকে কাছে পেতাম তাহলে ওকেই ভালোবেসে ফেলতাম। প্রথম এবং শেষবারের মতো চার্মিয়নকে দেখে খুব ভালো লাগলো। আমিও ভাঙা গলায় বললাম, আগে এলেই বা কি হতো? আমি এখন পরাজিত চার্মিয়ন, আমি এখন ক্লিওপেট্রার দাস। কথাটা শুনে কেঁদে ফেলল চার্মিয়ন। কিছুক্ষণ পর সামলে নিয়ে বলল, বিদ্রোহীদের সঙ্গে জড়িত কাউকে হত্যা করার আদেশ দেয়নি রানী। ওরা সবাই বেঁচে আছে, তবে এমন জায়গায় ওদের পাঠিয়েছে সে যেখান থেকে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। শুধু শুধু মামা সেপা নিখোঁজ। তার কি হয়েছে কেউ বলতে পারে না। নিজের ক্ষমতা বলে প্রত্যেকটা কারাগারে ঘুরেছি আমি, মামা সেপার খোঁজ করেছি, কিন্তু জানতে পারিনি কিছুই। জোর দিয়ে বলতে পারি মিশরের কোনো কারাগারে রাখা হয়নি তাঁকে, এমনকি দ্বীপান্তরেও পাঠানো হয়নি। তিনি উধাও হয়ে গেছেন। সেটা স্বেচ্ছায় নাকি রানীর আদেশে আমি জানি না। মাথা নিচু করে বসে রইলাম। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগল। বোধহয় কাঁদতে এবং কাঁদাতে এসেছিল চার্মিয়ন। আমার কান্না দেখে নিজেকে সামলাতে পারল না সেও, আবার ভেঙে পড়ল কান্নায়। কাঁদতে কাঁদতে বলল, আপনার সঙ্গে মিশরও হেরে গেছে মহান হারমাচিস। আর লড়াই করার ক্ষমতা নেই তার। বিদ্রোহের সঙ্গে জড়িত প্রত্যেক নেতার বাড়িঘর, গোপন আস্তানা সব ভেঙে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে রানী। আমাদের আর লড়াই করার সামর্থ্য নেই। আমাদের এই পরাজয়ের কারণ জানো চার্মিয়ন? পলাশ বিশ্বাসঘাতকতা করেছে আমাদের সঙ্গে। অবশ্য বিশ্বাসঘাতকতার উপযুক্ত শাস্তি পেয়েছে সে। সব দোষ কি একা পলাশের মহান হারমাচিস? নিচু গলায় জিজ্ঞেস করল চার্মিয়ন। আপনিও কি বিশ্বাসঘাতকতা করেননি? রানীকে একা পেয়েও কাজে লাগাতে পারেননি সুযোগটা, উল্টো দুর্বল হয়ে পড়েছিলেন ওর প্রতি, এমনকি চুমো খেতে দিয়েছেন ওকে। কিন্তু তীর ধনুক হাতে নিয়ে রক্ষী প্রস্তুত ছিল চার্মিয়ন। আমি খঞ্জরটা বের করলেই, দাসত্বের চেয়ে মৃত্যু কি ভালো নয় মহান হারমাচিস? যদি বলি আপনি রানীর প্রতি দুর্বল বলেই আজ আপনার এই ভোগান্তি হচ্ছে, তাহলে কি ভুল হবে? না, সত্য বলতে আর দ্বিধা ছিল না আমার। ভুল হবে না। চুপ করে গেল চার্মিয়ন। এই ব্যাপারে আর কিছু বলল না। তুমি বেঁচে গেলে কিভাবে? তোমাকেও তো উধাও করে দেবার কথা ক্লিওপেট্রার, নাকি কিছু জানতেই পারেনি সে? আমি মারা গেলে খুব খুশি হন আপনি, তাই না? না, তুমি আমাকে প্রথম থেকেই ভুল বুঝেছ চার্মিয়ন। তোমার সঙ্গে কোনো শত্রুতা নেই আমার, তোমার কোনো ক্ষতিও চাই না আমি। আরও বড় কথা হচ্ছে, তুমি আমার আপন চাচাতো বোন। আত্মীয় স্বজন বলতে কাছে পিঠে তুমি ছাড়া আমার আর কেউ নেই এই মুহূর্তে। কাজেই তোমাকেই আমার সবচেয়ে আপন বলা যায়। আমি তোমার ব্যাপারে উদাসীন থেকে হয়তো ভুল করেছি, কিন্তু ভুলটা করার কারণ ছিল। আমি পুরোহিত, দেবতাদের উপাসক। পুরুষ যে বয়সে নারীর জন্য উতলা হয়, সে বয়সটা পড়াশোনা আর সংযম করে কাটিয়েছি আমি। মামা সেপার কাছে থাকতাম, সারাদিন আমাকে পড়াশোনায় ব্যস্ত রাখতেন তিনি। আর এত চমৎকার ছিল সেই সব পড়াশোনা। বলতে বলতে কিছুটা উদাস হয়ে পড়লাম। পড়তে এত ভালো লাগতো আমার যে সময় কোন দিক দিয়ে চলে যেত টেরি পেতাম না। নিজেকে খুব ক্লান্ত মনে হলে মন্দিরের বাগানে ঘুরে বেড়াতাম, এমনকি শহরের বাজারেও যেতাম না খুব একটা। সুতরাং বুঝতেই পারছ সুন্দরী নারী কি, ওদের আচার ব্যবহার কী রকম, জানার সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনোটাই হয়নি আমার। তুমিও খুব সুন্দরী, কিন্তু ক্লিওপেট্রাকে দেখার পর সব কিছু কেমন ওলটপালট হয়ে গেল আমার ভেতর। তার উপর নিজের হাতে ওকে খুন করতে হবে শুনে মানসিকভাবে আরও দুর্বল হয়ে পড়েছিলাম। তুমি বলো, একজন লোকের সঙ্গে প্রতিদিন দেখা হচ্ছে তোমার, প্রতিদিন তোমার খোঁজ খবর জানতে চাইছে সে। তুমিও ওর সঙ্গে ভালো ব্যবহার করছো বা করতে বাধ্য হচ্ছ, অথচ তুমি জানো যে কিছুদিন পর লোকটাকে খুন করবে তুমি। ব্যাপারটা কেমন লাগবে তোমার কাছে? আসলে আততায়ী হিসেবে আমাকে মনোনীত করাটাই সবচেয়ে বড় ভুল হয়েছে। এসব কথা আগেও বলেছি তোমাকে, আবারও বললাম, কারণ তোমার মনে আমার প্রতি কোনো বিদ্বেষ, কোনো ভুল বোঝাবুঝি থাকুক, সেটা চাই না আমি। বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল চার্মিয়ন। তারপর বলল, যেদিন খুনটা করার কথা ছিল আপনার, তার আগের রাতে খুব খারাপ ব্যবহার করেছি আপনার সঙ্গে। ইচ্ছে করলে প্রতিশোধ নিতে পারেন। কথাটা শুনে আশ্চর্য হয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, প্রতিশোধ নিতে পারি? কিভাবে? রানীকে আমার কুকর্মের কথা বলে দিতে পারেন। বলতে পারেন বিদ্রোহের সঙ্গে আমিও জড়িত ছিলাম।
আমার মাথা থেকেই বের হয়েছিল খুনের পরিকল্পনাটা। আমাকে হাসতে দেখে থেমে গেল চার্মিয়ন। জিজ্ঞেস করল, হাসছেন কেন? আমি প্রতিশোধ পরায়ণ নই চার্মিয়ন। নিশ্চিত থাকতে পারো, তোমার ব্যাপারে কিছুই বলবো না ক্লিওপেট্রাকে। প্রতিজ্ঞা করলাম। যদি কোনোদিন ধরা পড়ো, বুঝে নিও আমি নই, অন্য কেউ কান ভারী করেছে ক্লিওপেট্রার। আবার কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল চার্মিয়ন, রানীর তরফ থেকে একটা কথা জানানোর ছিল আপনাকে। রানী বলেছে আপনি এখন মুক্ত। আপনাকে অ্যালাবেস্টার হলে যেতে বলেছে সে। বলেই ঘুরল চার্মিয়ন। ধীর পদক্ষেপে বের হয়ে গেল বাইরে। মুক্তির দুদিনের মধ্যেই বুঝলাম কড়া নজরে রাখা হচ্ছে আমাকে। একদিন প্রাসাদের সদর দরজা পার হওয়ার চেষ্টা করলাম। রক্ষীদের নতুন নেতা সরাসরি বলল, মহামান্য রানীর নিষেধ আছে, আপনাকে কিছুতেই বাইরে যেতে দেব না। ফিরে যান, নইলে খারাপ ব্যবহার করতে বাধ্য হব। কথা না বাড়িয়ে সুবোধ বালকের মতো ফিরে এলাম। কয়েকদিনের মধ্যে ঘটনা অন্যদিকে মোড় নিল। রোমান শাসকদের একজন মার্কাস স্যান্টানিয়াস অ্যান্টনি নামেই যাকে চিনত সবাই, একটা চিঠি পাঠালো ক্লিওপেট্রাকে। চিঠিটার গুরুত্ব বোঝাতে সাধারণ কোনো দূতকে দিয়ে নয়, এক রোমান নাইট কুইন্টাস ডেলিয়াসকে দিয়ে পাঠালো। ডেলিয়াস আসছে শুনে খুব সুন্দর করে সাজল ক্লিওপেট্রা। মন্ত্রণা সভার সব সদস্য উপস্থিত হলো দরবারে। আমিও গেলাম। নকিবের দল ডেলিয়াসের নাম ঘোষণা করা মাত্রই ক্লিওপেট্রা ছাড়া আমরা সবাই উঠে দাঁড়ালাম। রক্ষীরা দরজা খুলে ধরল। বাদকেরা গুরুগম্ভীর বাজনা বাজাতে আরম্ভ করল। 10 জন অফিসারকে সঙ্গে নিয়ে মসৃণ সুদর্শন চেহারার ডেলিয়াস ঢুকল ভিতরে। ধূর্ত চোখে বার কয়েক এদিক ওদিক তাকানোর পর একসময় ক্লিওপেট্রার উপর স্থির হল ওর দৃষ্টি। সঙ্গে সঙ্গে স্থির হয়ে গেল লোকটাও। মৃদু হেসে ল্যাটিন ভাষায় কথা বলা আরম্ভ করল ক্লিওপেট্রা। স্বাগতম মহান ডেলিয়াস। মহান অ্যান্টনির কাছ থেকে কি বার্তা নিয়ে এসেছেন বিস্তারিত জানান আমাদের। কিন্তু ক্লিওপেট্রাকে দেখে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে ডেলিয়াস। ক্লিওপেট্রাকে প্রথমবার দেখার পর আমারও ওরকম হয়েছিল। একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম, হয়তো সব পুরুষেরই ওরকম হবে। আমাদের এই দরিদ্র বৈঠকখানা কি আপনার পছন্দ হয়নি মহান ডেলিয়াস? বলতে বলতে সিংহাসনের উপর একটু নড়ে চড়ে বসল ক্লিওপেট্রা। সোনার সিংহাসনটা দেখা গেল অনেকখানি। নাকি আপনি অসুস্থ বোধ করছেন? শুনেছি অনেকদিন এশিয়ায় থাকার পর এসেছেন আমার মিশরে। হয়তো ল্যাটিন ভাষাটা আর আয়ত্তে নেই আপনার। বলুন কোন ভাষায় কথা বলতে হবে আপনার সঙ্গে? সব ভাষার পণ্ডিতেরা উপস্থিত আছেন আমার দরবারে। অবশেষে খুব নরম স্বরে প্রায় গলে যাওয়ার মতো ভঙ্গিতে বলতে আরম্ভ করল ডেলিয়াস। ক্ষমা করবেন আমাকে রানী ক্লিওপেট্রা। আপনার সৌন্দর্য দেখে ভাষা হারিয়ে ফেলেছিলাম আমি। পৃথিবীর অনেক দেশ ঘুরেছি আমি, অনেক সুন্দরী দেখেছি, কিন্তু আজ আমার চোখ জোড়া সার্থক হল। আপনার পর আর যে নারীকেই দেখব মনে হবে পৃথিবীতে তার চেয়ে কুৎসিত আর কেউ নেই। শুনেছিলাম। মুক্তার মতো দাঁত বের করে হাসল ক্লিওপেট্রা। সিলিসিয়ার লোকেরা খুব সুন্দর করে কথা বলতে পারে, আজ প্রমাণ পেলাম। চোখ দুটোকে ক্লিওপেট্রার সৌন্দর্য দেখায় ব্যস্ত রেখে এক অফিসারের দিকে হাত বাড়ালো ডেলিয়াস। লোকটা ডেলিয়াসের হাতে একটা চিঠি তুলে দিল। চিঠিটা হাতে নিয়ে বলল, ডেলিয়াস, পৃথিবীর সৌন্দর্য, আপনি অনুমতি দিলে চিঠিটা পড়ে শোনাতে চাই আপনাকে। অনুমতি দিল ক্লিওপেট্রা। সিল ভেঙে পড়তে আরম্ভ করল ডেলিয়াস। মহাপ্রতাপশালী রোমান শাসকত্রয়ের তরফ থেকে মিশরের রানী ক্লিওপেট্রার প্রতি মার্কাস অ্যান্টোনিয়াসের এই বার্তা। পরম নির্ভরযোগ্য সূত্র থেকে এই মর্মে জ্ঞাত হয়েছি, ক্লিওপেট্রা, আপনি আপনার সেনাপতি সেরাপিয়নের মাধ্যমে রোমান শাসনের সুস্পষ্ট বিরুদ্ধাচারী, খুনি, বিদ্রোহী ক্যাসিয়াসকে রোমান শাসকত্রয়ের অস্ত্রের বিরুদ্ধে সাহায্য করেছেন। আরও জ্ঞাত হয়েছি যে ক্লিওপেট্রা, আপনি আপনার অধিকার বোধ বিস্তৃত হয়ে চূড়ান্ত উস্কানিমূলক উপায়ে আপনার রণতরীসমূহকে প্রস্তুত করতে আরম্ভ করেছেন। সুতরাং রোমান শাসকত্রয়ের সম্মিলিত সিদ্ধান্তক্রমে আপনাকে এই মর্মে অনুরোধ করা যাচ্ছে যে আপনি অনতি বিলম্বে সকল উস্কানিমূলক কার্যক্রম স্থগিত করুন এবং আমাদের উভয়ের মধ্যে উদ্ভূত জটিলতা নিরসনকল্পে আলোচনার উদ্দেশ্যে সিলিসিয়াস আসুন। আপনাকে এই মর্মে আহ্বান জানানো যাচ্ছে যে আপনি এই বার্তার জবাব কোনো রাজকীয় সংবাদবাহকদের মাধ্যমে সিলিসিয়াস প্রেরণ করুন। ক্লিওপেট্রা, আপনাকে এই মর্মে সতর্ক করা হচ্ছে যে বার্তায় উল্লেখিত অনুরোধ ও আহ্বান আপনি যদি প্রত্যাখ্যান করেন
তাহলে রোমান শাসকত্রয়ের তরফ থেকে যে কোনো ভয়াবহ পরিস্থিতি উদ্ভূত হলে আপনি দায়ী থাকবেন। কবরের নীরবতা নেমে এলো পুরো দরবারে। রাগে জ্বলে উঠল ক্লিওপেট্রার দুচোখ। সিংহাসনের হাতলের উপর চেপে বসল ওর দুহাত। আগেই বলেছিলাম, চিৎকার করে উঠল সে। সিলেসিয়ানরা কথার প্যাচ মারতে ওস্তাদ। শোনো ডেলিয়াস, খেয়াল করলাম মহান সম্বোধনটা বিদায় নিয়েছে। তোমার চিঠির প্রতিটা অভিযোগই ভিত্তিহীন, বানোয়াট। কি বলেছে অ্যান্টনি আমাকে? প্রস্তুত থাকতে। মিশরের রানী সবসময় প্রস্তুত। তোমাদের যদি এতই মুরত থাকতো তাহলে এসব ফালতু চিঠি দেওয়া দিয়ে না করে সরাসরি আক্রমণ করতে। আনুষ্ঠানিকতা দেখাতে এসেছো, তাই না? আমি সিলিসিয়াস যাব না, তোমার চিঠির কোনো উত্তরও দেব না। নীল নদের দুতির খোলা আছে, বেড়া দিয়ে আটকে দেইনি আমি। অ্যান্টনির ইচ্ছে হলে আলোচনার জন্য আসুক আলেকজান্দ্রিয়ায়। যা বলার বলে দিয়েছি, গিয়ে শোনাতে পারো তোমার মহাপ্রতাপশালী অ্যান্টনিকে। অপমানটা গায়ে মাখল না ডেলিয়াস। হেসে বলল, মহান ক্লিওপেট্রা, আমার ধৃষ্টতা ক্ষমা করবেন। চিঠিতে হুমকি দিলেও মহান অ্যান্টনি এমনিতে নরম মনের মানুষ। আপনার প্রতি আমার আহ্বান, আমাকে এভাবে ফিরিয়ে দেবেন না। মহান অ্যান্টনি আলেকজান্দ্রিয়ায় এলে সেটা আলেকজান্দ্রিয়াবাসীদের জন্যে খুব একটা সুখকর হবে না, কারণ তিনি আলেকজান্দ্রিয়ায় আপনার সঙ্গে কথা বলতে আসবেন না, পুরো মিশরকে দখল করে নিতে আসবেন। আমি জানি লড়াইটা খুব সহজ হবে না তার জন্যে। সে কারণে আমি আপনার কাছে প্রার্থনা করছি, সিলিসিয়ায় আসুন আপনি। আর সত্য বলছি মহান ক্লিওপেট্রা, আপনার অতুলনীয় সৌন্দর্য তাকে মুগ্ধ করার জন্য যথেষ্টের চেয়েও বেশি। ক্লিওপেট্রাকে দেখে মনে হলো রাগ কিছুটা ঠান্ডা হয়েছে ওর। এক মনে কিছুক্ষণ কি যেন ভাবল সে। তারপর বলল, ব্যাপারটা সত্যি গুরুতর, আমাকে ভাবতে হবে। আপনি নিশ্চিন্তে বিশ্রাম নিন, আমাদের আতিথেয়তা গ্রহণ করুন। 10 দিনের ভেতর মহান অ্যান্টনির বার্তার জবাব পেয়ে যাবেন আপনি। হেসে বলল ডেলিয়াস, খুব ভালো রানী ক্লিওপেট্রা, 10 দিন পর আবার দেখা হবে আপনার সঙ্গে। ক্লিওপেট্রাকে কুর্নিশ করতে করতে দরবার ছেড়ে বেরিয়ে গেল ডেলিয়াস। সে রাতে ক্লিওপেট্রা ডেকে পাঠালো আমাকে। গিয়ে দেখলাম দুশ্চিন্তায় কালো হয়ে আছে ওর অপূর্ব সুন্দর মুখটা। সে রাতের আগে বা পরে আর কখনো ওরকম চিন্তিত দেখিনি ওকে। একা ছিল সে, পায়চারি করছিল খাঁচায় বন্দী সিংহের মতো। আমাকে দেখা মাত্রই ছুটে এলো ক্লিওপেট্রা। জিজ্ঞেস করল, কি বিপদে পড়লাম বলো তো হারমাচিস? যুদ্ধ ঘনিয়ে আসছে, সংক্ষেপে উত্তর দিলাম। ছোটবেলা থেকে কোনোদিন শান্তির দেখা পাইনি আমি, মনে হচ্ছে পাবও না কোনোদিন। একের পর এক সমস্যা এসে জুটছে আমার কপালে। একটা বিদ্রোহ দমন করতে না করতেই অ্যান্টনির সমন এসে হাজির হলো। যুদ্ধবিদ্যা এই লোকটার পারদর্শিতা সত্যি অসাধারণ, সেজন্যই এত ঘাবড়ে গেছি আমি। যাই হোক, আসল কথা হচ্ছে আমার কোষাগার এখন একেবারে খালি। যুদ্ধ বাঁধলে খুব বেশি হলে 1 সপ্তাহ লড়তে পারবো, তারপর আর খরচ চালাতে পারবো না সৈন্যদের। ফলে কি হবে বুঝতে পারছো নিশ্চয়ই। কিছু না বলে উপনিচে মাথা নাড়লাম। তুমি উত্তরাধিকার সূত্রে অ্যাবাউদিস মন্দিরের পুরোহিত, পিরামিডের রহস্য অবশ্যই জানা আছে তোমার। অ্যান্টনির কবল থেকে মিশরকে বাঁচাতে হলে এখন পিরামিডের গুপ্তধন তুলে আনতে হবে আমাকে। অর্থ জোগাড়ের আর কোনো উপায় নেই আমার। আমাকে মুক্তি দেওয়ার উদ্দেশ্য পরিষ্কার হলো। কিছুক্ষণ ভেবে বললাম, হ্যাঁ ঠিকই বলেছ, পিরামিডের রহস্য জানি আমি। লোকে বলে কোনো কোনো পিরামিডের ভেতর লুকানো আছে প্রচুর সম্পদ। ধরো আমরা তুলে আনলাম সেসব গুপ্তধন, কিন্তু সব অর্থ মিশরের উপকারের জন্য খরচ করবে তুমি, সেটার নিশ্চয়তা কি? তোমাকে একটা কথা বলে রাখি, অভিশাপ আছে ওসব গুপ্তধনে। যারা পিরামিডের ভেতর ঢুকে ওই গুপ্তধন উদ্ধার করবে কিন্তু মিশরের কাজে না লাগিয়ে নিজের জন্য খরচ করবে, ভয়াবহ অভিশাপ নেমে আসবে ওদের ওপর। আমি দেবতাদের নামে, মা আইসিসের নামে শপথ করে বলছি হারমাচিস, ওই গুপ্তধন উদ্ধার করা হলে পুরোটাই মিশরের জন্য খরচ করব। একটা স্বর্ণ মুদ্রাও নিজে নেব না। যদি নেই তাহলে অভিশাপ নামবে আমার উপর। আর যদি দেখা যায় যে গুপ্তধন উদ্ধার করে আনা হলো কিন্তু যুদ্ধ বাঁধল না, অথবা যুদ্ধ শেষ হবার পরও কিছু সম্পদ বাকি থেকে গেল, তাহলে কি করবে? তাহলে যা বাকি থাকবে সব মিশরের প্রজাদের জন্য খরচ করব আমি। শুধু তাই নয়, আমি আরও শপথ করছি হারমাচিস, গুপ্তধন উদ্ধারের পর আমার দরবারে মন্ত্রণা সভার সব সদস্যের সামনে তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করব। তুমি হবে মিশরের ফারাও, আমি তোমার রানী। ক্লিওপেট্রার প্রতিটি কথা বিশ্বাস করলাম। সে এতটা উদ্গ্রীব হয়ে কথাগুলো বলল যে বিশ্বাস না করে পারলাম না।
তাছাড়া ক্লিওপেট্রার দৃষ্টিতে নিজেকে প্রতিষ্ঠিত করার একটা সুযোগ পেয়েছিলাম, সেটা নষ্ট করতে চাইনি। ঠিক আছে ক্লিওপেট্রা, রাজি হলাম ওর প্রস্তাবে। সাধ্যমতো তোমাকে সাহায্য করব আমি। এরপর ক্লিওপেট্রাকে পিরামিডের রহস্য সম্পর্কে অনেক কিছু বললাম। মনোযোগ দিয়ে শুনল সে। আমার কথা শেষ হলে জানতে চাইল, আমরা কবে গুপ্তধন উদ্ধার করতে যাব? কাজটা যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো, কারণ শুধু ডেলিয়াসকে পাঠিয়ে বসে নেই অ্যান্টনি। খবর পেয়েছি শক্তি সঞ্চয় করতে আরম্ভ করেছে সে। তোমার কোনো অসুবিধা না থাকলে চলো আজ রাতেই রওনা হই। রাজি হলো ক্লিওপেট্রা। তৎক্ষণাৎ তোর লোকজনকে ডেকে প্রয়োজনীয় নির্দেশ দিল। ওর জন্য সবকিছুর ব্যবস্থা করতে আরম্ভ করল কর্মচারীরা। সে রাতেই চাঁদ ওঠার কিছু পরে খুব গোপনে একটা বড় নৌকা প্রস্তুত করা হলো আমাদের জন্য। ক্লিওপেট্রাকে নিয়ে আমি চড়ে বসলাম সেটাতে। ওর পরনে তীর্থযাত্রীদের মতো পোশাক। পুরোহিতদের অনুকরণে পোশাকের উপর একটা লম্বা আলখেল্লা পরেছি আমি। সাধারণ বণিকের বেশে 10 জন সশস্ত্র আর খুব বিশ্বস্ত সৈনিক আছে আমাদের সঙ্গে। দেখলে যে কেউ ভাববে হরিমুখের মন্দিরে যাচ্ছি আমরা, কারণ ওটাই আলেকজান্দ্রিয়ার সবচেয়ে কাছের তীর্থস্থান। অনুকূল বাতাস দেখে পাল তুলে দিল মাঝিরা। তরতর করে এগিয়ে চলল নৌকা। মধ্যরাতের দিকে পৌঁছালাম সাইস নামের একটা শহরে। থামতে বলল ক্লিওপেট্রা। ভোর হওয়া পর্যন্ত সেখানেই বিশ্রাম নিলাম আমরা। আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে রওনা হলাম আবার। সারাদিন একটানা বৈঠা বাইল মাঝিরা। সূর্য ডোবার 3 ঘন্টা পর ব্যাবিলনের দুর্গের আলো দেখতে পেলাম। লোকের দৃষ্টি এড়ানোর জন্য নলখাগড়ায় ভরা একটা জায়গায় নৌকা ভিড়াতে বললাম আমি। নামলাম তীরে। ক্লিওপেট্রা, আমি আর মাত্র একজন রক্ষী পায়ে হেঁটে রওনা হলাম পিরামিডগুলোর উদ্দেশ্যে। বাকিরা রয়ে গেল নৌকাতেই। কিছু দূর হাঁটার পর হাজির হলাম একটা গ্রামে। হাঁটতে কষ্ট হচ্ছিল ক্লিওপেট্রার। তার ওই গ্রাম থেকে একটা গাধা আর একটা কম্বল জোগাড় করলাম। গাধার পিঠে প্রথমে কম্বল বিছিয়ে তার উপর দুভাঁজ করে রাখলাম আমার আলখেল্লাটা। মোটামুটি আরামদায়ক হওয়ার পর ক্লিওপেট্রা চড়ে বসল জন্তুটার উপর। এক হাতে লাগাম আর আরেক হাতে প্রায় আমার সমান লম্বা একটা মোটা লাঠি নিয়ে সবার আগে চললাম আমি। মাঝখানে গাধার পিঠে ক্লিওপেট্রা আর একেবারে পিছনে রক্ষীটা। তাড়াহুড়ো করলাম না, এগিয়ে চললাম ধীরে সুস্থে। 1 ঘন্টার কিছু পরে পিরামিডের চূড়াগুলো নজরে পড়ল। চাঁদের আলোতে চকচক করছে চূড়াগুলো। চারদিকে কবরের নীরবতা। সমতল ভূমি শেষ হয়ে এলো একসময়। পথ হলো বন্ধুর। চারিদিকে তার উপর বড় ছোট পাথর থাকায় পথ চলতে খুব কষ্ট হলো। অখণ্ড নীরবতায় আকাশ পাতাল ভাবতে ভাবতে মানসিকভাবে ভেঙে পড়লাম আমি। গুপ্তধন উদ্ধার করার উৎসাহটা নিভে গেল হঠাৎ করেই। বারবার মনে হলো কে যেন আসছে আমাদের পিছন পিছন। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম একটু পরপর। কল্পিত অনুসরণকারীকেও দেখতে না পেয়ে ভয়টা উত্তরোত্তর বাড়তে লাগল। 2 একবার কথা বলার চেষ্টা করল ক্লিওপেট্রা। আগ্রহ দেখালাম না আমি। সাড়া না পাওয়ায় একেবারে চুপ হয়ে গেল। বহু পুরনো অনেকগুলো কবরকে পাশ কাটিয়ে এগিয়ে চললাম আমরা। একটু পরপরই ঢুকে পড়ছি পিরামিডের ছায়ায়। অজানা আশঙ্কায় গা শিউরে উঠছে। 1000 বছরের পুরনো পাথরের সমাধিস্তম্ভগুলোকে চাঁদের আলোতে একেবারে জীবন্ত বলে মনে হচ্ছে আমার। মনে হচ্ছে ভিতর থেকে হয় হাত তুলবে কেউ বা উঠে আসবে, অথবা হয়তো ডাক দেবে নাম ধরে। অনেক দূরে ঝড় তুলেছে মরুভূমির বাতাস। চারদিক একেবারে নীরব থাকায় শোঁশো আওয়াজটা শুনতে পাচ্ছি স্পষ্ট। ছুটে ফিরে যেতে ইচ্ছে করছে অ্যালাবেস্টার হলে। আমি ভীত নই, কিন্তু কেন এত ভয় পেলাম জানি না। পথ চলা থামালাম না। রাত অনেকখানি বাকি থাকতেই হাজির হলাম পিরামিড অফ হারের সামনে। পূর্ণিমায় চকচক করছে পিরামিডটা। নিজে থামলাম। গাধাটাকে দাঁড় করালাম। তারপর কোলা ব্যাঙের মতো আওয়াজ করে বললাম, এসে গেছে ক্লিওপেট্রা? এসে গেছি? ক্লিওপেট্রার স্বরে অবিশ্বাস। হ্যাঁ, নেমে পড়ো। নামল সে। রক্ষীকে গাধার দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমরা দুজন এগিয়ে চললাম সামনে। পিরামিডের উত্তর দিকে পৌঁছানোর পর থামলাম। দেয়ালের একেবারে মাঝখানে ফারাও মেনকাও রায়ের নাম লেখা। সেটা দেখালাম ক্লিওপেট্রাকে। বললাম, তুমি ভেতরে ঢুকতে রাজি আছো ক্লিওপেট্রা? আমি ভেতরে গেলে কোনো পাপ হবে না? না, তোমার উদ্দেশ্য মহৎ। তোমাকে ভেতরে নিয়ে যাওয়ার পূর্ণ অধিকার আছে আমার। তুমি ভেতরে যাবে মিশরের বর্তমান শাসক হিসেবে, আর আমি পিরামিডের তত্ত্বাবধায়ক হিসেবে। এর আগে 3 জন সাধু ঢুকেছিল ভেতরে, মিশরের প্রয়োজনে নয়, নিজেদের কৌতূহল মেটাতে। গুপ্তধন উদ্ধার করতে পারেনি ওরা, আর ফেরার সময় নীল নদে ডুবে মরেছে 3 জনই। কথাটা শুনে একবার কেঁপে উঠল ক্লিওপেট্রা।
কিছুক্ষণ কি যেন ভাবল এক মনে, তারপর মাথা নেড়ে সব ভাবনা দূর করে দিয়ে বলল, চলো দেরি না করে ভেতরে ঢুকে পড়ি। অনেক কষ্ট করে খুললাম পিরামিডের বহু পুরনো মরচে ধরা দরজাটা। চাঁদের আলোতে দেখলাম অনেকগুলো সিঁড়ি নেমে গেছে নিচে। সঙ্গে আনা মশাল জ্বালালাম। তারপর ক্লিওপেট্রার হাত ধরে ঢুকে পড়লাম ভিতরে। জানতাম একটা গোপন চিহ্ন অনুসরণ করে পিরামিডটার আরও ভিতরে ঢোকা যায়। খুঁজতে আরম্ভ করলাম চিহ্নটা। পাওয়ার পর বিশেষ কায়দায় চাপ দিলাম সেটার উপর। প্রথমে কোনো কাজ হলো না। সর্বশক্তিতে চাপ দিলাম আবার। মৃদু একটা ঘর ঘর আওয়াজ ভেসে এলো কানে। দূরে একটা ভারী পাথর সরে গেল। একজন পূর্ণবয়স্ক লোক হামাগুড়ি দিয়ে চলতে পারবে এরকম একটা প্যাসেজ দেখতে পেলাম মশালের আলোতে। এগিয়ে গিয়ে উঁকি দিলাম ভিতরে। ঠিক তখনই শুনতে পেলাম ডানা ঝাপটানোর আওয়াজ। আমি সরে যাওয়ার আগেই ভিতর থেকে একটা বাঁদুর উড়ে এলো। মশালের আলো সহ্য করতে না পেরে দিক পাল্টাতে গিয়ে ধাক্কা খেলো আমার মুখে। চমকে উঠে হাতের এক থাবায় সরিয়ে দিলাম সেটাকে। আমার পাশেই দাঁড়িয়েছিল ক্লিওপেট্রা। ফ্যাকাশে চামড়ার প্রাণীটা আমার থাবা খেয়ে গিয়ে পড়ল সোজা ওর উপর। আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে উঠল সে। বাদুরটা আকৃতিতে বিরাট, প্রায় চিলের সমান। বন্ধ পিরামিডের ভিতরে সেটা ঢুকলো কিভাবে আর এতদিন বেঁচে ছিল কি করে জানি না আমি। আগেও ভেবেছিলাম, আজও বিশ্বাস করি, বাদুরটা ম্যানকাউ রায়ের আত্মা। ক্লিওপেট্রার গায়ে ধাক্কা খাওয়ার পর সেটা উড়াল দিল খোলা দরজার দিকে, বের হয়ে গেল বাইরে। তারপর রাতের আকাশে মিলিয়ে গেল এক সময়। আর দেখতে পেলাম না ওটাকে। অনেক দিনের গুপ্তধন খোলা হলে ভিতরে খারাপ বাতাস পাওয়া যায়। দম নেওয়ার সময় ওই বাতাস শরীরে ঢুকলে অসুস্থ হয়ে পড়ে লোকে। কথাটা জানা থাকায় অপেক্ষা করলাম বেশ কিছুক্ষণ। তারপর দেহটাকে মুচড়ে বাঁকা করে ঢুকে গেলাম গ্র্যানিটের স্ল্যাব দিয়ে তৈরি প্যাসেজটাতে। আমাকে অনুসরণ করল ক্লিওপেট্রা। হামাগুড়ি দিয়ে এগিয়ে চললাম দুজন। প্যাসেজটা অনেক দিকে ভাগ হয়ে গেছে। অনুপ্রবেশকারীদের বিভ্রান্ত করে দেওয়ার জন্য করা হয়েছে কাজটা। সঠিক পথটার মুখে খুব হালকা করে আঁকা গোপন চিহ্নটা খুঁজে পেয়ে ক্লিওপেট্রাকে নিয়ে ঠিক মতোই এগিয়ে চললাম আমি। অল্প কিছুক্ষণ পর প্যাসেজটা শেষ হলো সাদা রং করা একটা প্রকোষ্ঠে। ছাদ আরও নিচু হয়ে গেল সেখানে, তাই ঘাড় একেবারে নুইয়ে ফেলতে হলো আমাকে। ভ্যাপসা গরম আর বাজে গন্ধ সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ল ক্লিওপেট্রা। ওকে টেনে তুললাম আমি। ওঠো, তাড়াতাড়ি ওঠো, এখানে বেশিক্ষণ থাকলে মরবো আমরা। যতই কষ্ট হোক তাড়াতাড়ি ওঠো। কোনো রকমে উঠে দাঁড়ালো ক্লিওপেট্রা। ওর হাত ধরে টেনে নিয়ে চললাম। কিছুক্ষণ পর ছাদ উঁচু হওয়ায় সোজা হয়ে দাঁড়াতে পারলাম। গরমও কমে গেল বেশ কিছুটা। বাতাসে বাজে গন্ধও রইল না আর। সামনে গ্র্যানিটের বিরাট একটা দরজা দেখতে পেলাম। দরজাটা ভেতর থেকে বন্ধ। লিভারের সাহায্যে খোলে ওসব দরজা, তাই গোপন পাথরের খোঁজ করতে লাগলাম। চিহ্ন দেওয়া পাথরটা খুঁজে পেলাম একটু পরেই। হাত দিয়ে বিশেষ কায়দায় চাপ দিলাম আগের মতো। ভারী আওয়াজ তুলে খুলে গেল দরজাটা। ভিতরে ঢুকে কিছু দূর এগুতেই আবার একটা গ্র্যানিটের বন্ধ দরজা সামনে পড়ল। আগের মতোই বিশেষ একটা পাথর খুঁজে নিয়ে চাপ দিয়ে খুললাম সেটাও। আরেকটা প্যাসেজ দেখতে পেলাম। দেরি না করে ক্লিওপেট্রাকে নিয়ে ঢুকে পড়লাম ভিতরে। আপাত দৃষ্টিতে মনে হলো প্যাসেজটা 30 কিউবিক লম্বা, 9 কিউবিক চওড়া আর 9 কিউবিক উঁচু। সোজা হয়ে দাঁড়াতে কোনো অসুবিধা হলো না আমার। কালো মার্বেল পাথরে তৈরি মেঝেতে আর কোনো গোপন চিহ্ন পাওয়া যায় কিনা দেখলাম আমি। আমাকে এদিক ওদিক তাকাতে দেখে জিজ্ঞেস করল ক্লিওপেট্রা, গুপ্তধন কি এখানেই আছে? না, সামনে চলো। কিছু দূর এগোনোর পর একটা ট্র্যাপডোর পাওয়া গেল। গোপন দরজাটার একেবারে কাছে মাটিতে বসানো আছে একটা লোহার আংটা। কাঁধে ঝোলানো দড়ির বান্ডিল খুলে নিলাম। এক প্রান্ত শক্ত করে পেঁচিয়ে বাঁধলাম সেই আংটায়। তারপর দরজাটা খুলে দড়ি বেয়ে নেমে গেলাম নিচে। ক্লিওপেট্রার নামতে সময় লাগলো প্রচুর। একটা বেসাল্ট পাথরের শবাধার দেখতে পেলাম প্রকোষ্ঠটার এক পাশে। সেটার উপরে বসানো আছে সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি একটা স্ফিংস। ধুলোর পুরো আবরণে ঢাকা পড়া শবাধারটা স্বর্গীয় মেনকাউ রায়ের। শবাধারটার পাশে পাথরের দেয়ালে সংকেতলিপির সাহায্যে রামাসেস মাই আমেনের বাণী লেখা আছে। সেদিকে ইঙ্গিত করে গলার স্বর যথাসম্ভব খাদে নামিয়ে ক্লিওপেট্রাকে বললাম, পড়ো। আমি সংকেতলিপি পড়তে পারি না, তুমি পড়ো। পড়তে আরম্ভ করলাম। আমি রামাসেস মাই আমেন আমার প্রয়োজনের সময় এই সমাধি থেকে মেনকাউ রায়ের গুপ্তধন উদ্ধার করতে এসেছিলাম, কিন্তু মেনকাউ রায়ের অভিশাপের কথাটা মনে পড়ে যাওয়ায় সাহস হারিয়ে ফেললাম।
কাজ আর করতে পারলাম না। আমার পরে যারা এখানে আসবে তাদেরকে বলছি নিজেদের প্রয়োজনে নয়, শুধুমাত্র মিশরের প্রয়োজনে তারা যেন ওই গুপ্তধনে হাত দেয়, নইলে মেনকাও রায়ের মতো আমার অভিশাপও তাদের উপর নেমে আসবে। শুনে কিছুক্ষণ চুপ করে রইল ক্লিওপেট্রা। তারপর জিজ্ঞেস করল, তাহলে গুপ্তধন কোথায়? ওই সোনার স্ফিংসের ভেতর? সবাধারটার কাছে যাও, দেখো ভেতরে কি আছে। আমার হাত ধরে কাছে এগিয়ে গেল ক্লিওপেট্রা। সবাধারটার পাথরের ঢাকনা সরিয়ে ফেলা হয়েছে অনেক আগেই। বাইরে থেকে রং করা কফিনটা দেখা যাচ্ছে খুব সহজেই। ফুঁ দিয়ে ঢাকনার উপর জমে থাকা ধুলো যতদূর সম্ভব পরিষ্কার করার চেষ্টা করলাম আমি। ঢাকনার উপরে খোদাই করা একটা সংকেত লিপি চোখে পড়ল আমার। তাকালাম একবার ক্লিওপেট্রার দিকে। ভয়ে ওর মুখ সাদা হয়ে গেছে। সংকেত লিপিটা পড়লাম জোরে জোরে। ফারাও মেনকাওরা, স্বর্গের সন্তান, সূর্যকন্যা। কিন্তু অস্থিরতা প্রকাশ পেল ক্লিওপেট্রার কণ্ঠে। গুপ্তধন কোথায়? ঢাকনা সরালে মেনকাওরায় শুকনো দেহ পাবো আমরা, সোনা দানা নয়। আর স্ফিংসের মাথাটাই যদি গুপ্তধন হয়ে থাকে, তাহলে সেটা কিভাবে খুলে নিয়ে যাব? উত্তর না দিয়ে মেনকাওরায়ের কফিনের ঢাকনা সরাতে আরম্ভ করলাম। একাই করলাম কাজটা, তাই সময় লাগলো প্রচুর। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাজ দেখল ক্লিওপেট্রা। কোনো কথা বলল না, আমাকে সাহায্যও করল না। খুব সাবধানে গ্র্যানিটের মেঝেতে নামিয়ে রাখলাম ঢাকনাটা। তারপর এগিয়ে গেলাম কফিনের কাছে। দূরে ছিল ক্লিওপেট্রা। আমাকে এগুতে দেখে কাছে এলো। ভিতরে উকি দিলাম দুজনে। 3000 বছরের পুরনো একটা মমি, আকৃতিতে বিশাল কিন্তু বেঢপ। মুখে মুখোশের বদলে কাপড় পেঁচানো। সময়ের ছোবলে হলুদ হয়ে গেছে কাপড়টা। বুকে একটা সোনার বড় প্লেট, সেটাতে খোদাই করা সংকেত লিপি পড়লাম শব্দ করে। আমি মেনকাওরা, মিশরের ফারাও। যারা আমার পরে মিশরের সিংহাসনে বসবে তাদের উদ্দেশ্যে বলছি, স্বপ্নে দেখেছি আমি এমন একটা সময় আসবে যখন মিশর বিদেশিদের হস্তগত হবে এবং তাদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য প্রকৃত দেশপ্রেমিকদের অর্থ সম্পদের প্রয়োজন পড়বে। দেবতারা আমাদের ঐশ্বর্য দিয়েছেন, তাদের সামান্য পরিমাণ সঙ্গে নিয়ে ঘুমালাম আমি। আমার সম্পদ মিশরের দুর্যোগের সময় কাজে লাগানোর জন্য রেখে গেলাম। কিন্তু যারা আমার শান্তি নষ্ট করে আমার বুক থেকে মিশরের সম্পদ কেড়ে নেবে এবং সেটা নিজেদের ভোগ বিলাসের কাজে লাগাবে, তাদের উপর নেমে আসবে আমার অভিশাপ। যন্ত্রণাময় মৃত্যুবরণ করবে তারা। যারা এখনও মিশরের গর্ভে আছো তারা শোনো, মিশর আক্রান্ত হলে ভয় করো না, তোমরা দেরি করো না, ছিঁড়ে ফেলো আমাকে। তোমাদের যা দরকার পাবে, কিন্তু অসৎ উদ্দেশ্য নিয়ে কষ্ট দিও না আমাকে, ফল শুভ হবে না। কুচক্রিয়ার বিশ্বাসঘাতকের দল, সাবধান। যতদিন বেঁচে থাকবে শান্তি পাবে না। অন্যের রক্ত হবে তোমাদের পানীয়, হাড় মাংস হবে খাদ্য, আর মরার পর দেবতারা প্রতিশোধ নেবেন। কোনো মুক্তি নেই আমার অভিশাপ থেকে, কোনো উপায় নেই বাঁচার। মমিটার মতোই নিশ্চল নিশ্চুপ হয়ে গেলাম আমরা। দীর্ঘ সময় পর মুখ খুললাম আমি। সবই তো শুনলে ক্লিওপেট্রা, এখন ভেবে দেখো আরেকবার। তোমার বিচার বিবেচনাকে কাজে লাগাও। আমরা যা উদ্ধার করতে যাচ্ছি তার সামান্য পরিমাণও যদি মিশরের কাজে না লাগে, তাহলে ধ্বংস হয়ে যেতে হবে আমাদের দুজনকেই। আমি চেষ্টার কোনো ত্রুটি করব না হারমাচিস, কথা দিলাম তোমাকে। স্বর্গীয় মেনকাও রায়ের নামে প্রতিজ্ঞা করলাম। আরেকবার ভাবো, চেষ্টার ত্রুটি হলে কিন্তু মুক্তি নেই মেনকাও রায়ের অভিশাপ থেকে। তাহলে কথাটা শেষ না করে হঠাৎ চেঁচিয়ে উঠল ক্লিওপেট্রা, হারমাচিস, হারমাচিস! বলতে বলতে এক লাফে আমার গায়ের উপর এসে পড়ল। একটা ছায়া দেখেছি আমি, মমিটার ভেতর থেকে একটা ছায়াকে বের হতে দেখেছি। তুমি দেখোনি? আমিও দেখেছি, কিন্তু ক্লিওপেট্রাকে অভয় দেওয়ার জন্য যেন কিছুই দেখিনি এমন ভান করে জিজ্ঞেস করলাম, কিসের ছায়া? জানি না, ছায়াটা আমার দিকে এগিয়ে এলো, তারপর হঠাৎ করে উধাও হয়ে গেল। হতে পারে, একটা ঢোক গিললাম। কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে থাকল ক্লিওপেট্রা। তারপর হাত দিল মেনকাও রায়ের কফিনের ভেতর। সিল করা 4টা অ্যালাবাস্টারের জার রাখা ছিল সেখানে। একটা একটা করে সবগুলো বের করল বাইরে। সিল ভেঙে ভিতরে উকি দিয়ে দেখল, কিন্তু মেনকাও রায়ের হৃৎপিণ্ড, কলিজা এসব ছাড়া পেল না কিছুই। জারগুলো আবার জায়গা মতো রেখে দিল সে। এরপর দুজনে মিলে ধরাধরি করে বাইরে বের করে আনলাম মমিটাকে। আমার কাছ থেকে খঞ্জরটা নিয়ে ব্যান্ডেজ কাটতে আরম্ভ করল ক্লিওপেট্রা। পেট পর্যন্ত ব্যান্ডেজ কাটার পর মমিটাকে একদিকে কাত করলাম আমি। সঙ্গে সঙ্গে মেনকাও রায়ের বুকের ভেতর থেকে মাটিতে পড়ল কিছু একটা।
সঙ্গে সঙ্গে মেনকাও রায়ের বুকের ভেতর থেকে মাটিতে পড়ল কিছু একটা। জিনিসটা দেখার জন্য ঘাড় ঘুরিয়ে তাকালাম আমরা দুজনই। মেনকাও রায়ের রাজদণ্ড, খাঁটি সোনার তৈরি জিনিসটা মশালের আলোতে একেবারে নতুনের মতো চকচক করছে। বড় আকৃতির একটা পান্না খুব কায়দা করে আটকানো আছে দণ্ডটার মাথায়। হাত বাড়িয়ে রাজদণ্ডটা তুলে নিল ক্লিওপেট্রা। কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেটার দিকে, তারপর রেখে দিল মেঝেতে। গুপ্তধন উদ্ধারের কাজে আবার লেগে পড়লাম আমরা। কেটে ছিঁড়ে একাকার করতে লাগলাম মেনকাওরাকে। পেলাম মহামূল্যবান সব অলংকার, সোনার কলার আর ব্রেসলেট, নকশা করা সোনার একটা কুঠার, দেবী ওসিরিস আর দেবতা খোমের মুখ খোদাই করা সোনার পাত। ব্যান্ডেজ পুরোপুরি খুলে ফেললাম আমরা। লিনেনের একটা পাতলা আবরণ দেখতে পেলাম মেনকাওরায়ের সারা দেহে। তার মানে ওই আবরণটার বাইরে সমস্ত অলংকার রাখা ছিল। আবরণটা তোলার অনেক চেষ্টা করলাম, পারলাম না। মমি করার ওষুধের প্রভাবে একেবারে মাংসের সঙ্গে লেগে গেছে লিনেন। কোনো উপায় দেখতে না পেয়ে খঞ্জরটা ব্যবহার করলাম আবার। জবাই করে ফেললাম মেনকাওরাকে। চোখের বদলে মুন্ডুর একজোড়া কালো গর্ত তাকিয়ে রইল আমাদের দিকে। একবার দেখেই মুখ ঘুরিয়ে নিল ক্লিওপেট্রা। আমারও খুব অস্বস্তি লাগছিল বলে উল্টো করে দিলাম মুন্ডুটাকে। কাটা ধর দিয়ে হাত ঢোকালাম আমি। পাঁজরের হাড় ছাড়া কিছুই ঠেকল না হাতে। ওভাবে হবে না বুঝে লিনেনের আবরণটাকে সময় নিয়ে দেখতে লাগলাম। মেনকাওরায়ের বাম রানের কিছুটা উপরে বাম দিকের পাঁজরের নিচে একটা সেলাই খুঁজে পেলাম। নাও, খঞ্জরটা তুলে দিলাম ক্লিওপেট্রার হাতে। সেলাইটার উপর ওর দৃষ্টি আকর্ষণ করলাম। বাকি কাজ তুমি করো। খঞ্জরটা হাতে নিল ক্লিওপেট্রা। সেলাই কাটতে উদ্যত হল। আর ঠিক তখনই ঘটল অদ্ভুত এক ঘটনা। অনেক অনেক দূর থেকে একটা আর্তনাদের আওয়াজ ভেসে এলো। শুধু তাই নয়, ফিসফিস করে কারা যেন কথা বলতে আরম্ভ করল প্রকোষ্ঠের ভিতরে। বাতাস ছিল না একটু, কিন্তু কেঁপে উঠল মশালের আগুন। একসঙ্গে অনেকগুলো ছায়ামূর্তি দেখতে পেলাম আমি। খঞ্জরটা হাত থেকে ফেলে দিয়ে উড়ে এসে আমাকে জড়িয়ে ধরল ক্লিওপেট্রা। কি হলো? থরথর করে কাঁপছে সে। বাতাস। মন গড়া ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম। পিরামিডের গুপ্তপথের মধ্য দিয়ে বাতাস প্রবাহিত হলে ওরকম আওয়াজ পাওয়া যায়। আসল ঘটনা আমার ভুল ব্যাখ্যা থেকে সম্পূর্ণ ভিন্ন। সেটা বুঝতে আমার তখন কোনো অসুবিধাই হয়নি। কিন্তু তখন আমি ক্লিওপেট্রার প্রেমে এতই উন্মত্ত যে মিথ্যা বলতেও দ্বিধা করিনি। আমাকে ছেড়ে কাঁপতে কাঁপতে সোজা হয়ে দাঁড়ালো ক্লিওপেট্রা। জানতে চাইল, এখন কি করব? কাজ শেষ করবে? তাগাদা দিলাম আমি। শুনে সাহস পেল ক্লিওপেট্রা। সেলাই কাটতে আরম্ভ করল আবার। কিছুক্ষণ পর রত্ন পাথরের সঙ্গে খঞ্জর ঘষা খাওয়ার অদ্ভুত এক আওয়াজ শুনে আমার সারা শরীর শিরশিরিয়ে উঠল। কিন্তু উৎসাহিত হয়ে উঠল ক্লিওপেট্রা। আরও জোরে চালাতে আরম্ভ করল খঞ্জরটা। দুফাক হয়ে গেল মেনকাওরায়ের পেট। চামড়া আর লিনেন টেনে ধরে রাখলাম আমি, আর ভিতরে হাত ঢুকালো ক্লিওপেট্রা। কিছুক্ষণ পরে খুব বড় একটা পান্না বের করে আনল সে। রত্নটা দেখে হা হয়ে গেলাম আমি। পাথরটার রং একেবারে নিখুঁত, সেটার একদিকে খুব সূক্ষ্ম নকশা করা। তাকালাম ক্লিওপেট্রার দিকে। খুশিতে চকচক করছে ওর দু চোখ। ভয়ের চিহ্নমাত্র নেই চেহারায়। বারবার মেনকাওরায়ের পেটের ভেতর হাত ঢুকালো সে। আর একবার 2, 5, 10টা করে পান্না বের করে আনতে লাগলো। গণনা করতে আরম্ভ করলাম আমি। মোট 148টা পান্না পাওয়ার পর খালি হয়ে গেল মেনকাওরায়ের পেট। আর কিছু পেল না ক্লিওপেট্রা। গুপ্তধন উদ্ধারের নেশা চেপে বসল আমার মাথাতেও। ক্লিওপেট্রাকে সরিয়ে দিয়ে মমের ভেতর হাত ঢুকালাম আমি। লিনেনের পেঁচানো 2 বৃহদাকৃতির পাথরখণ্ড ঠেকল হাতে। বাইরে বের করে আনলাম ওগুলোকে। লিনেনের আবরণ সরালাম। অপূর্ব সুন্দর 2 মুক্ত দেখতে পেয়ে আনন্দে চিৎকার করে উঠল ক্লিওপেট্রা। ব্যান্ডেজগুলোকে মেনকাওরায়ের দেহে ভালো মতো পেঁচালাম আবার। তারপর মমিটাকে কফিনের ভেতর রেখে ঢাকনা লাগিয়ে দিলাম। সঙ্গে নিয়ে আসা থলেতে ভরলাম সবগুলো পান্না, সোনার অলঙ্কার আদি আর মুক্ত 2। সবাধারটার দিকে শেষবারের মতো তাকিয়ে রওনা হয়ে গেলাম ঝুলন্ত দড়িটার উদ্দেশ্যে। প্রথম আমি উপরে উঠলাম, তারপর গুপ্তধনের থলিটাকে দড়িতে বেঁধে তুলে নিলাম। এরপর বহু কষ্ট করে উঠে এলো ক্লিওপেট্রা। এক মুহূর্ত দেরি না করে যত দ্রুত সম্ভব ছুটলাম আমরা। ভূমিকম্প শুরু হলো হঠাৎ। ভয়ে পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে গেল ক্লিওপেট্রা। উপর থেকে খসে পড়তে লাগলো ছোট ছোট পাথরের টুকরা। মাথা বাঁচাতে ডান হাতটা রাখলাম চাঁদিতে, আর বাম হাতে শক্ত করে ধরলাম ক্লিওপেট্রার হাত। তারপর দৌড় দিলাম আবার। হ্যাঁচকা টানে হুঁশ ফিরল রানীর। হাঁপাতে হাঁপাতে দৌড়াতে লাগলো আমার পিছু পিছু। গুপ্তধনের থলেটা রইল ওর হাতে।
পিরামিডের দরজা দিয়ে বের হয়ে লাফিয়ে নিচের বেলে মাটির উপর পড়লাম আমি। আমার দিকে গুপ্তধনের থলেটা ছুঁড়ে মারল ক্লিওপেট্রা। তারপর সেও লাফিয়ে পড়ল। অল্প কিছুটা দূরেই একটা বড় পাথরের আড়ালে দাঁড়িয়ে থাকার কথা রক্ষীর। ওকে জায়গা মতো দেখতে না পেয়ে নাম ধরে ডাকল ক্লিওপেট্রা। জবাব পেল না। স্বাভাবিকভাবেই প্রচণ্ড রেগে গেল সে। গালমন্দ করতে লাগল রক্ষীটাকে। আমাদের ফিরতে দেরি দেখে হয়তো পাথরের আড়ালে ঘুমিয়ে পড়েছে বলে ক্লিওপেট্রাকে নিয়ে ধীর পায়ে বড় পাথরটার কাছে গিয়ে দাঁড়ালাম। কিন্তু অভাবনীয় এক দৃশ্য দেখে ভয়ানক চমকে উঠলাম দুজনই। রক্ষীটা শুয়ে আছে ঠিকই, কিন্তু শোয়ার ভঙ্গি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে প্রাণ নেই ওর দেহে। দুহাত দুদিকে ছড়িয়ে বালির উপর পড়ে আছে সে, নিষ্প্রাণ। খোলা চোখ দুটো আকাশের দিকে তাকিয়ে দেখছে না কিছুই। চোয়াল ঝুলে পড়েছে নিচে, পুরোপুরি হাঁ হয়ে আছে মুখটা। শিরোনাস্ত্র নেই মাথায়, পাতলা চুলগুলো ভয়ে খাড়া হয়ে গেছে। লোকটার কাঁধের উপর চোখ পড়া মাত্রই একটা চিৎকার করে জ্ঞান হারালো ক্লিওপেট্রা, লুটিয়ে পড়ল মাটিতে। ভয়ে পাথর হয়ে যাওয়ায় ওকে ধরতে পারলাম না আমি। রক্ষীটার বাম কাঁধের উপর বসে আছে সেই ফ্যাকাশে বাদুরটা। চাঁদের আলোয় মেনকাওরায়ের পান্নার মতোই জলজল করছে ওটার দুচোখ। অজ্ঞান ক্লিওপেট্রা আর গুপ্তধনের থলেটাকে গাথার উপর চড়িয়ে যত দ্রুত সম্ভব পালালাম। শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের বই ক্লিওপেট্রা। পড়ছিলাম এর ৫ম পর্ব। বইটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।